সিরীয় সরকার ও বিরোধী প্রতিনিধিদের পাল্টাপাল্টি অবস্থানে ভেস্তে যেতে বসেছে জেনেভা শান্তি আলোচনা। আলেপ্পোয় আসাদ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত। স্যাটেলাইট উৎক্ষেপণের নামে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। নতুন করে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। মিয়ানমারে নবনির্বাচিত সংসদ সদস্যদের ভোটে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হলেন সুচির ঘনিষ্ঠজন ম্যান উইন। প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব নাকচ এনএলডি নেতা উতিনের। এবং এবার এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রের দৈহিক সংসর্গে একজন জিকায় আক্রান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। জেনেভায় শুরু হওয়া সিরীয় শান্তি আলোচনায় বিদ্রোহী দলগুলোর কোনো তালিকা না পাওয়া পর্যন্ত বিরোধীদের কোনো শর্ত মানা হবে না বলে জানিয়েছে সরকারি প্রতিনিধি দল। এদিকে পূর্ব শর্ত না মানায় সরকারি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় না বসার অবস্থানে অনড় রয়েছে বিরোধীরা। এ অবস্থায় ভেস্তে যেতে বসেছে জাতিসংঘের মধ্যস্থতায় সিরীয় শান্তি আলোচনা। তবে রাশিয়া দুটি বিদ্রোহী ইসলামী দলকে সম্মেলনে অংশগ্রহণ করতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে শান্তি আলোচনা চলাকালেই সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। সিরিয়ার আলেপ্পোতে মঙ্গলবার সামরিক অভিযান চালায় সরকারি বাহিনী। জাতিসংঘের মধ্যস্থতায় যখন জেনেভায় চলছে সিরিয়ার শান্তি আলোচনা, তখনও কোনো পক্ষই অস্ত্র সংবরণে আগ্রহ দেখাচ্ছে না। তুরস্ক থেকে বিরোধীদের কাছে রসদ পৌঁছানোর একটি রুটে সরকারি বাহিনীর এই অভিযানের পরপরই আলেপ্পোর বিদ্রোহীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় তারাও পূর্ণ মাত্রায় লড়াই শুরু করতে যাচ্ছে। আলেপ্পোতে সরকারি বাহিনীর অভিযান শুরুর পর জেনেভায় জাতিসংঘের কূটনীতিকদের সঙ্গে বৈঠক বাতিল করে আন্তর্জাতিক আইন প্রয়োগের আহ্বান জানায় সরকার বিরোধীরা। যে কোনো ধরনের দর কষাকষির আগে সিরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর করতে হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার যে সরকার ও তার মিত্রবাহিনী তা করবে না। এর অর্থ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে আনুষ্ঠানিক আলোচনার দ্বিতীয় দিনে সরকারি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় কোন কোন বিদ্রোহী দল এবং তাদের প্রতিনিধি হিসেবে কারা আলোচনায় অংশ নিচ্ছেন তার তালিকা না পাওয়া পর্যন্ত বিরোধীদের কোনো শর্ত তারা মানবেন না। জাতিসংঘের উদ্যোগেই আমরা এখানে এসেছি, তবে এ আলোচনায় বিরোধীদের আচরণ মোটেই কূটনৈতিক নয়। আমরা জোর দিয়েছি যেন জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী এই আলোচনা হয়। এটা সিরিয়া বিষয়ক আলোচনা এবং কেবল সিরীয়দেরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এজন্য বিরোধীদের কোনো পূর্ব শর্ত এবং বহিরাগতদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে সিরিয়ার শান্তি আলোচনায় দেশটির দুটি বিদ্রোহী ইসলামী দলের অংশ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে রাশিয়া। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন আলোচনায় অংশ নিলেও তারা সন্ত্রাসী নয় এমন নয়। জায়েশ আল ইসলাম ও আহরার আল সাম যে সন্ত্রাসী দল, এ বিষয়ে আমাদের ও সিরিয়ার অন্যান্য মিত্রদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা আলোচনাকে সমর্থন করি এবং এই আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার শুভানুধ্যায়ী সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই আলোচনার মধ্যেই ইরান জানিয়েছে সিরিয়ার ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করবে সে দেশের জনগণ। তেহরানে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শিরিন আক্তার, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএস লিবিয়ায় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তারা দেশটির তেল সমৃদ্ধ এলাকাগুলোর দখল নিতে চাইছে বলে উল্লেখ করেন তিনি। প্রতিনিধিদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনায় জোটের কয়েকটি লিবিয়ায় আইএসকে রুখতে দেশটিতে স্থলসেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে বলে জানান জন কেরি। ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলোনি লিবিয়ায় দিন দিন আইএস ছড়িয়ে পড়ছে উল্লেখ করে সে দেশ থেকে জঙ্গি গোষ্ঠীটিকে হটাতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। In Libya, we're on the brink of getting a government. ইরাকের আনবার প্রদেশের রামাদিতে জঙ্গি গোষ্ঠী আইএসের আত্মঘাতী বোমা হামলায় 17 ইরাকি সেনা নিহত হয়েছে। ইরাকের সামরিক কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রামাদির উত্তরাঞ্চলে আল বুদিহাব শহরে সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 17 জন সেনা সদস্য নিহত হন। গত মাসে ইরাকের সৈন্যরা আনবার প্রদেশে আইএসকে পরাজিত করে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
Still, the Iraqis are confident this time they'll succeed. Very carefully they move in. মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের একটি রেডিও স্টেশন ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও আফগান নিরাপত্তা কর্মকর্তারা। পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের দুর্গম আচিন জেলায় খেলাফতের কণ্ঠ নামের রেডিও স্টেশনটিতে হামলা চালানো হয়। হামলায় 21 জন আফগান আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন নানগরহারের প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। রেডিও স্টেশনটির মাধ্যমে জঙ্গিরা পশতু, দারি ও আরবি ভাষায় সরকার বিরোধী প্রচারণা চালাত। এর মাধ্যমে আইএস নতুন কর্মী সংগ্রহ করত বলেও জানা গেছে। গেল বছর আফগানিস্তানে প্রবেশ করে ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। Taliban fighters, Islamic State's message is just a radio dial in Afghanistan, where the Islamic State message could find a receptor willing to listen and act. সারা বিশ্বে সতর্কতা জারির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার WHOর পক্ষ থেকে জানানো হয়, গর্ভধারণের শুরুতেই জিকা ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা নির্ণয়ে এখনো তেমন কোনো কার্যকরী পন্থা উদ্ভাবন করা সম্ভব হয়নি। এদিকে মার্কিন সেন্টার অব ডিজিজ কন্ট্রোল CDC এই তথ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দৈহিক সংসর্গের কারণে একজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। পানামার বেশ কয়েকটি শহরে মঙ্গলবার দেখা যায় মশার বংশবৃদ্ধি রোধে স্প্রে করা হচ্ছে। সম্প্রতি দেশটিতে প্রায় অর্ধশত মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি উদ্যোগে এই কর্মসূচি শুরু হয় সেখানে। সামনেই কার্নিভাল, তাই পুরো পানামা সিটিতে আমরা মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এখনই এটি নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে দ্রুত এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়বে। গেল সোমবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি করে। এর একদিন পরই সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। শুধু ল্যাটিন আমেরিকাতেই নয়, আফ্রিকা এবং এশিয়াতেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। আমরা বলবো, মশা নিধন করে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু শঙ্কার ব্যাপার হচ্ছে কেউ আক্রান্ত হলে রোগ নির্ণয় করার জন্য তেমন কোনো কার্যকরী পরীক্ষার ব্যবস্থা এখনো উদ্ভাবন হয়নি। ইউরোপেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। এর আগে ইতালি, ফ্রান্স এবং স্পেনে চিকেনগুনিয়া এবং ডেঙ্গুর মতো এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয় বেশ কয়েকজন। অস্ট্রেলিয়াতে জিকা ভাইরাসে আক্রান্ত 2 জনকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দৈহিক মিলনের ফলে একজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্টার অব ডিজিজ কন্ট্রোল CDC জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গী সম্প্রতি ভেনেজুয়েলা ভ্রমণে যান। এমন একটা কেস আমরা পেয়েছি, কিন্তু কিছুই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আমরা জানি না কতদিন একজনের দেহে জিকা সংক্রমণের প্রভাব থাকতে পারে। আর স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, দৈহিক মিলনের মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি সত্যি হলে দ্রুত তা মহামারীর রূপ নেবে। তাই অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এরই মধ্যে জার্মানির এক গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে, জিকা ভাইরাসে আক্রান্ত কিনা তা শনাক্ত করার একটি কার্যকরী স্বাস্থ্য পরীক্ষা উদ্ভাবন করেছেন তারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ারে লড়াইয়ের প্রস্তুতি মনোনয়ন প্রত্যাশীদের। আইওয়ায় ধাক্কা খেলেও এবার বিজয়ের প্রত্যাশা ট্রাম্পের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের নামে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালালে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এই স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। এরকম কিছু করা হলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে আরও অবরোধ আরোপ করা হবে বলেও জানায় যুক্তরাষ্ট্র। 2012 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট স্থাপনের লক্ষ্যে 3 ধাপের রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মহাকাশ গবেষণার অংশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র সহ সমালোচকদের অভিযোগ, স্যাটেলাইট উৎক্ষেপণের নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং। যদিও বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে তারা। 3 বছর পর এ মাসের 8 থেকে 25 তারিখের মধ্যে কোনো এক সময়ে মহাকাশে আবারও স্যাটেলাইট স্থাপনের জন্য 3 ধাপে রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।
মঙ্গলবারের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের পরীক্ষা চালালে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। যত দ্রুত সম্ভব উত্তর কোরিয়াকে এই পরিকল্পনা থেকে সরে আসারও আহ্বান জানায় সিউল। তারা এমন এক সময়ে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে যখন চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর কারণে দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, তারা শুধু এই অঞ্চলের নয়, পুরো বিশ্বের নিরাপত্তাকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উত্তর কোরিয়ার কথিত স্যাটেলাইট উৎক্ষেপণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন পরীক্ষা চালানোর চেষ্টা করলে তা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে জাতিসংঘ ও আমাদের মিত্র রাষ্ট্রগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। শুধু তাই নয়, এর আগে আরো বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছে তারা, যা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এদিকে উত্তর কোরিয়ার আরেক আঞ্চলিক প্রতিপক্ষ জাপান বলেছে, পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরপরই মহাকাশে স্যাটেলাইট স্থাপনের ঘোষণাই প্রমাণ করে তাদের আসল উদ্দেশ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো। যে কোনো মূল্যে উত্তর কোরিয়াকে এ ধরনের পরীক্ষা চালানো থেকে বিরত রাখতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পাকিস্তানে পিআইএ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 8 জন। মঙ্গলবার পিআইএ কর্মীদের বিক্ষোভ মিছিলটি করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাদের দাবি, পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করে নিরাপত্তা বাহিনী। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গেল কয়েক মাস ধরেই বিক্ষোভ করছে এর কর্মীরা। মিয়ানমারের পার্লামেন্ট অধিবেশনের উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হয়েছেন অং সান সুচির ঘনিষ্ঠ সহযোগী ও গণতান্ত্রিক সরকার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির পার্লামেন্ট সদস্য ম্যান উইন খিয়াংথান। তবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট পদের জন্য এনএলডির প্রবীণ নেতা উতিন ও এর নাম প্রস্তাব করা হলেও তিনি বলেন, এ পদে বসার অধিকার শুধু অং সান সুচিই রাখেন। মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন পার্লামেন্টে বুধবার উচ্চকক্ষের নতুন স্পিকার হিসেবে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির ক্যারেন রাজ্যের এমপি ম্যান উইন খিয়াংথানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে নিম্নকক্ষের স্পিকার হিসেবে নির্বাচিত হন এনএলডি এমপি উইন মিন্ট। পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় দলের নেতারা তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানান। বিভিন্ন জাতি, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষের সম অধিকার আদায়ে আমি একটি গ্রহণযোগ্য বিল পাশের প্রস্তাব করব, যেন দেশের অভ্যন্তরীণ সংঘাত বন্ধ হয়। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোর উন্নয়নে অনেক কিছু করার আছে। শুধু নিজের রাজ্যে উন্নয়ন করলে সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়। পার্লামেন্টে এখন আলোচনার প্রধান বিষয় প্রেসিডেন্ট নির্বাচন। এ পদের জন্য এনএলডির প্রবীণ নেতা উতিন ওয়ের নাম প্রস্তাব করা হলেও তিনি বলেন, এ পদে বসার অধিকার শুধু অং সান সুচিই রাখেন। তবে সুচির স্বামী ও সন্তান ভিনদেশী হওয়ার কারণে তিনি দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না। এক্ষেত্রে বাধা থাকলেও পার্লামেন্টের উভয় কক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার কারণে নিজের পছন্দের প্রেসিডেন্ট বেছে নেওয়ার সুযোগ রয়েছে তার। চলতি বছরের মার্চে সেনা সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট থান শোয়ের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর এনএলডি নির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। সামনের সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শেষ হতে পারে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন প্রেসিডেন্টের জন্য পার্লামেন্টের উভয় কক্ষ একজন করে প্রার্থী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একজন প্রেসিডেন্ট ও বাকি দুজন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 5 দশকের জান্তা সরকারের শাসনে মিয়ানমারের ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা করাটা পার্লামেন্টের নতুন ও অনভিজ্ঞ নেতাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পরবর্তী লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। আইওয়া বিজয়ের পর নিউ হ্যাম্পশায়ারে জয়ের আশা জানিয়েছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টন। অন্যদিকে আইওয়া ককাসে পরাজয়ের ধাক্কা সামলে নিয়ে পরবর্তী অঙ্গরাজ্যে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ট্রাম্প। আইওয়া ককাসের লড়াই সবাইকে নতুন শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আইওয়া ককাসে শেষ বিজয়ের হাসি হিলারির ভাগ্যেই যেন লেখা ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 0.2% ভোটে বার্নি স্যান্ডার্সকে টেক্কা দিয়ে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পত্নী হিলারি। জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিজয় ইঙ্গিত দিচ্ছে 2008 সালের পরাজয়ের পুনরাবৃত্তি হবে না। সমর্থকরাই আমার গর্ব, এই বিজয় তাদের জন্যই। আমি নিউ হ্যাম্পশায়ারে আসছি, সমর্থকদের পাশে পেলে সেখানে জয়ের সম্ভাবনা দেখছি। মনোনয়ন চূড়ান্ত করতে ককাস ও প্রাইমারি 2 ধাপের এই প্রাক নির্বাচনী ভোট শেষে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান 2 দলের সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত হবে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী লড়াইয়ের ময়দান নির্ধারিত হয়েছে নিউ হ্যাম্পশায়ার। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আইওয়া থেকে প্রত্যেক প্রার্থী এই শিক্ষা পেয়েছেন যে পরবর্তী লড়াই তাদের সবাইকে একটি ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো এত জনসমর্থন পাওয়ার পর ভাবতেই পারেননি যে তিনি হেরে যাবেন। অন্যদিকে স্যান্ডার্স আর হিলারির মধ্যে শক্ত লড়াইয়ের বিষয়টি উপভোগ্য ছিল। আইওয়ার ফলাফল এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে প্রত্যাশিত বলে কিছুই নেই, সামনের প্রতিটা লড়াই আরো কঠিন হবে। তবে কোনো চ্যালেঞ্জকেই ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আইওয়াতে জয়ের বিষয়ে এমনই আশাবাদী ছিলেন তিনি। এতটাই নিশ্চিত ছিলেন যে আইওয়া ককাসের চূড়ান্ত বিতর্কেও অংশ নেননি ট্রাম্প। তবে এবার কোনো ক্ষেত্রে আর ভুল করবেন না বলে সমর্থকদের আশ্বস্ত করলেন তিনি। যারা জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা চূড়ান্ত ফলাফল নয়, লড়াই সবে শুরু হয়েছে। আর কোন লড়াইয়ের শেষ না দেখে আমি ছাড়ি না। তবে মিডিয়ার প্রচারণায় আমি খুবই হতাশ। মার্কো রুবিও 3য় স্থান লাভ করলেও তাকে বেশি ফোকাস করেছে তারা। এদিকে আইওয়া বিজয়ের পর নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি লড়াইকে সামনে রেখে বিশাল র্যালির আয়োজন করেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। ককাসে প্রথম বিজয় তাকে ও তার সমর্থকদের পরবর্তী বিজয়ের জন্য উজ্জীবিত করবে বলে জানান মার্কিন এই রক্ষণশীল নেতা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইউরোপের মধ্যে রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে ওই অঞ্চলে 2017 সালের সামরিক বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই বরাদ্দ প্রায় 4 গুণ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। এ সময় ওই অঞ্চলে রাশিয়াকে এই মুহূর্তে অন্যতম প্রতিপক্ষ হিসেবে অভিহিত করেন তিনি। কার্টার জানান, মার্কিন সামরিক বাহিনীকে রাশিয়া এবং চীনের সমশক্তিতে পরিণত করতে 2017 সালের সামরিক বরাদ্দ বাড়িয়ে 58,270 কোটি মার্কিন ডলার করার প্রস্তাব করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে আইএস বিরোধী লড়াইয়ে বরাদ্দ বাড়িয়ে 750 কোটি মার্কিন ডলার এবং সাবমেরিন খাতে 810 কোটি ডলার করার কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, যুক্তরাজ্যে ইউরোপীয় অভিবাসীদের চাকরিকালীন বাড়তি সুবিধা বন্ধ রাখার প্রস্তাব ইউরোপীয় কমিশনের। স্বাগত জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। অস্ট্রেলিয়ার সরকারি নীতির প্রতি সমর্থন জানিয়ে দেশটির উচ্চ আদালত সমুদ্রপথে আসা অভিবাসন প্রত্যাশীদের আটক করে কারাগারে পাঠানোকে বৈধ বলে রায় দিয়েছেন। তবে আদালতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। আদালতের রায় অনুযায়ী অস্ট্রেলিয়ায় বর্তমানে অবস্থান নেওয়া 267 জন অভিবাসন প্রত্যাশীকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউডুর একটি কারাগারে পাঠানো হবে। তবে নাউডু দ্বীপকে অনিরাপদ উল্লেখ করে তা অভিবাসীদের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 72টি শিশু থাকায় ক্যানবেরার এ সিদ্ধান্ত আন্তর্জাতিক শিশু অধিকার আইনের পরিপন্থী বলে জানায় ইউনিসেফ। তবে সরকার পক্ষের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে ও মানব পাচারকারীদের নিরুৎসাহিত করতে এবং প্রতিকূল সমুদ্র পথে অভিবাসীদের মৃত্যুর ঘটনা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডানের পক্ষে আর কোনো সিরীয় শরণার্থীকে গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ। বাদশার উপস্থিতিতে শরণার্থীদের সহায়তার বিষয়ে আগামীকাল লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাতা দেশগুলোর সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শরণার্থীদের দীর্ঘমেয়াদী সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেছেন জর্ডান ও জাতিসংঘের কর্মকর্তারা। কোনো শহর নয়, জর্ডানের মরুভূমিতে তৈরি করা এই শরণার্থী শিবিরটিতে বর্তমানে বাস করছে 80,000-এরও বেশি শরণার্থী। গত কয়েক বছরে 10 গুণ হয়েছে এখানকার শরণার্থীর সংখ্যা। এখনো প্রতিদিন আসছে নতুন শরণার্থী।
গত কয়েক দশকে সিরিয়া ছাড়াও ফিলিস্তিন ও ইরাকের হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে জর্ডানে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 20% শরণার্থী। শরণার্থীর বেশে আইএস সদস্যদের ঢুকে পড়ার আশঙ্কায় তল্লাশি করা হচ্ছে প্রত্যেককেই। এদিকে জর্ডানের রাস্তায় এখন শোনা যায় অন্য এক আর্তনাদ। ছোট্ট একটি কাজের খোঁজে ছুটছে সবাই। জর্ডানের নাগরিকরা বলছে শরণার্থীর চাপে এখন তাদের নিজেদের অস্তিত্বই হুমকির মুখে। আমরা চাই শরণার্থীদের আশ্রয় দিতে, কিন্তু এখন তারা আমাদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছে, তাই নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। এদিকে শরণার্থীদের সামলাতে পশ্চিমা বিশ্বের উপর চাপ দিচ্ছে জর্ডান। এ বিষয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে লন্ডনে আলোচনায় বসতে যাচ্ছে বাদশাহ আব্দুল্লাহ। জর্ডানের অধিবাসীদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। যখন শিক্ষা আর স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলোতে শরণার্থী আগমনের প্রভাব পড়ে, তখন তা আর মানা সম্ভব হয় না। শরণার্থীদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কি করে সেদিকে এখন তাকিয়ে আছে জর্ডানবাসী। শরণার্থীদের দীর্ঘমেয়াদী সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে বলে আশাবাদী জাতিসংঘের কর্মকর্তারা। শরণার্থীদের আশ্রয় দিতে জর্ডান সর্বোচ্চ চেষ্টা করেছে। সেটা জর্ডানের নিজেদের প্রয়োজনে নয়, বরং শরণার্থীদের প্রয়োজনে। জাতিসংঘ শরণার্থীদের সাহায্য করে আসছে। তবে এখন সময় এসেছে আরো বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে আসার। আমরা আশা করি এ কাজে আমরা সফল হব। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত সিরিয়ার অন্তত 38 লাখ মানুষ উদ্বাস্তু হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তার মধ্যে প্রায় 7 লাখই আশ্রয় নিয়েছে জর্ডানে। যদিও দেশটির আদমশুমারি অনুযায়ী এ সংখ্যা 12 লাখ। আফরোজ নিপা, সময় সংবাদ। যুক্তরাজ্যে ইউরোপীয় অভিবাসীদের চাকরিকালীন বাড়তি সুবিধা আপাতত বন্ধ রাখার প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। আর এর মধ্য দিয়েই ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার রোধে ক্যামেরনের একটি শর্তে সম্মতি জানালেন টাস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এরই মধ্যে ডোনাল্ড টাস্কের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এবার ক্ষমতায় আসার পর থেকেই ডেভিড ক্যামেরন উঠে পড়ে লেগেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে আলাদা করতে। ডেভিড ক্যামেরনের বক্তব্য, শেনজেন চুক্তির আওতায় ইইউ দেশগুলোতে নাগরিকরা অতি সহজে ভ্রমণ এবং চাকরির সুবিধা পাওয়ায় উন্নত দেশগুলোতে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তবে ব্রিটেন বিচ্ছিন্ন হয়ে গেলে মারাত্মক বাণিজ্যিক ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় ইইউ চাইছে একটি সমঝোতায় আসতে। এরই প্রেক্ষিতে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে প্রস্তাব দেন ইউরোপীয় অভিবাসীদের চাকরিকালীন বাড়তি সুবিধা আপাতত বন্ধ রাখার। ক্যামেরন অবশ্য আগেই ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার বদলে এই প্রস্তাব দিয়েছিলেন। তার যুক্তি, 4 বছর বসবাসের আগে অভিবাসীদের চাকরিকালীন সুবিধা বন্ধ হয়ে গেলেই তাদের ব্রিটেনমুখী হওয়ার প্রবণতা কমে আসবে। আর টাস্ক চাইছেন এই সুবিধার বদলে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নেই রাখতে। প্রস্তাবটি দুপক্ষকে সমঝোতায় আনার জন্য করা হয়েছে। 28 তারিখ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে আরো বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টাস্কের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যেই ইইউ ব্রিটেন সম্পর্ক সংস্কার হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আমরা মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে কিছু বিষয়ে একমত হয়েছি, আর কিছু বিষয় নিয়ে এখনো কথা বলার আছে। আমরা চাই হয় একা থাকবো, নয়তো চাপ মুক্ত। টাস্কের এই প্রস্তাব দুপক্ষের জন্যই সমান কার্যকরী বলে মন্তব্য করেছেন ইইউ সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে সদস্য দেশগুলোর পার্লামেন্টকে ইউরোপীয় পার্লামেন্টের কর্তৃত্বের বাইরে রাখা, ভেটো ক্ষমতার প্রস্তাব, ইউরোজোনের বেল আউট প্রকল্পে অর্থ সহায়তা দিতে অনাগ্রহ এবং ইইউ দেশগুলোতে ইউরোর পাশাপাশি পাউন্ডকে সমমূল্যে প্রতিষ্ঠার ক্যামেরনের প্রস্তাবে এখনও একমত হতে পারেনি ইইউ ও ব্রিটেন। তাজিমুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। প্রবৃদ্ধির ধীরগতির কারণে বিশ্বের শীর্ষ অর্থনীতির তকমাটা এবছর আর নিজের দখলে রাখতে পারছে না চীন। 2015 সালে প্রবৃদ্ধির আকারে যুক্তরাষ্ট্রের চেয়ে $15,100 কোটি পিছিয়ে রয়েছে চীনা প্রবৃদ্ধি। তবে চীন যদি আগামী 10 বছর 5% প্রবৃদ্ধি ধরে রাখে, শুধুমাত্র সেক্ষেত্রেই চীন যুক্তরাষ্ট্রকে আবারও টেক্কা দিতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2006 থেকে 2015 চীনা অর্থনীতির নিরন্তর পথ চলা। গেল এক দশকের উন্নয়নের মধ্য দিয়ে 2015 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির দৌড়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছিল চীন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে এসে অর্থনীতির ধীরগতির কারণে ভেঙে যেতে শুরু করে চীনের সে স্বপ্ন। বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণে চীনা পণ্যের চাহিদা ও রফতানি কমায় কাল হয়ে যায় দেশটির জন্য। কমতে শুরু করে ইউয়ানের মান, কমে আসে ভোক্তা খরচ, নেতিবাচক প্রভাব পড়ে দেশটির উৎপাদন খাতেও।
বাকি বছরটা এর যে টানতে হয় চীনকে। বছরের শেষার্ধে নিম্নমুখী থাকে রফতানি খাত, ইউয়ানের মান, ভোক্তা খরচ ও উৎপাদন খাত। অন্যদিকে মন্দার মধ্যে প্রযুক্তির উপর ভর করে কচ্ছপ গতিতে এগোতে থাকে মার্কিন অর্থনীতি। তাই বছর শেষে হিসেব মিলিয়ে দেখা যায় 2015 সালে যুক্তরাষ্ট্রের জিডিপির আকার বেড়ে দাঁড়ায় $50,900 কোটি, যেখানে বছর শেষে চীনের জিডিপির আকার দাঁড়ায় $43,900 কোটি। বিশ্লেষকরা বলছেন এই পার্থক্যটা চোখে পড়ার মতো না হলেও শিগগিরই যুক্তরাষ্ট্র আর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে এত ফারাক তৈরি হবে যে এরপর যুক্তরাষ্ট্রের ধারে কাছে পৌঁছাতে চীনের অনেক বছর সময় লেগে যাবে। 2015 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 2.4% হারে, যেখানে চীনের মোট প্রবৃদ্ধি হয়েছে 6.9%। 2016 সালের জন্য প্রবৃদ্ধির এই পূর্বাভাস ধরা হয়েছে 6.5%। এ পর্যন্ত ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে 6.79%। বিশ্লেষকরা বলছেন ডলারের বিপরীতে ইউয়ানের দুর্বল মানের চেয়েও চীনের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ উন্নয়নকে কিভাবে স্থিতিশীল রাখা যায় সে বিষয়টি। তাদের হিসেবে যদি আগামী 1 দশক টানা 5% হারে চীনের অর্থনীতি সম্প্রসারিত হয়, তাহলেই কেবল যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয়া চীনাদের জন্য সহজ হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ যেন স্বচ্ছ হয় সে বিষয়ে কড়া নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে ব্যবসায়ীদের সাথে চলা এক বৈঠকে তিনি বলেন, শেয়ার বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের মধ্য দিয়ে সেগুলো যেন একেবারে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেদিকে সতর্ক থাকতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এজন্য সব বেসরকারীকরণের চুক্তি মানদণ্ড বজায় রেখে করার নির্দেশ দিয়েছেন তিনি। রুশ প্রতিষ্ঠানের শেয়ার যদি দেশের বাইরের কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কিনে নিতে চায়, সেক্ষেত্রে সব পদ্ধতি রাশিয়ার নিয়ম নীতির আদলে বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি। চীনে তীব্র তুষারপাতে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণাঞ্চলীয় গোয়াংঝু শহরে বাস ও রেল স্টেশনে আটকা পড়েছেন লক্ষাধিক যাত্রী। এর মধ্যে শুধু গোয়াংঝু রেল স্টেশনে আটকে আছেন 50,000-এরও বেশি মানুষ। বিশৃঙ্খলা এড়াতে এরই মধ্যে সেখানে 5,200 পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। চীনে 40 দিনব্যাপী বসন্ত উৎসব উপলক্ষে মঙ্গলবার 1,75,000 যাত্রী গোয়াংঝু রেল স্টেশন ছাড়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানায়, স্টেশনটিতে 43,000 যাত্রীর ধারণ ক্ষমতা থাকতেও আটকে পড়া বিপুল সংখ্যক যাত্রীর চাপে হিমশিম খাচ্ছেন তারা। খারাপ আবহাওয়ার কারণে ট্রেন ছাড়াও গোয়াংঝু থেকে চীনের বিভিন্ন শহরে দূরপাল্লার অনেক বাস আটকা পড়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্টেশনের উদ্দেশ্যে যাত্রীদের বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জঙ্গিবাদ রুখতে হলে দুই বাংলার মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়ানো দরকার বলে মনে করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এছাড়া একই দিন বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের প্রথম ই-বুকের উদ্বোধন করেন তিনি। আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ দিবস। আর এ উপলক্ষে মেলা প্রাঙ্গণ নানা আয়োজনে সাজায় আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ বেশ কয়েকজন মন্ত্রী কলকাতায় বাংলাদেশ দিবসে যোগ দেন। সেখানে পৌঁছে বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত বাঙালিয়ানা ও বৈশ্বিকতা শীর্ষক এক সেমিনারে যোগ দেন তিনি। এ সময় আসাদুজ্জামান নূর বলেন, এই মেলার মধ্য দিয়ে দুই বাংলার মানুষের সম্পর্ক আরো দৃঢ় হবে। পশ্চিমবঙ্গে যারা লেখেন বাংলায়, তাদের বই বাংলাদেশে মানুষের কাছে অনেক বেশি পরিচিত, অনেক বেশি পড়েন। সেই তুলনায় বাংলাদেশের বই হয়তো পশ্চিমবঙ্গে কম পড়া হয়, কম জানেন। এই জায়গাটাতে একটু ফাঁক রয়েই গেছে। সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন বিষয়ক মন্ত্রী ব্রাত্য বসু, বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কথা সাহিত্যিক সমরেশ মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ছিল স্ববিরোধী, যে কজন মুসলমান লেখক চিন্তক। কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এদিন বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের প্রথম ই-বুকের উদ্বোধন করা হয়। সময় সংবাদ, কলকাতা। ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য প্রদর্শিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফ্রিডম স্কয়ার পার্কে। অস্থায়ী এ ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। চিত্রশিল্পী খোরশেদ আলম সেলিমের ভাবনা ও নকশায় ভাস্কর্যটি তৈরি করেছেন মৃণাল হক। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কানাডা প্রবাসী বাংলাদেশিদের সূচনা করা উদ্যোগ পূর্ণতা পায় 1999 সালের নভেম্বরে বাঙালির মহান ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। জাতিসংঘের এই স্বীকৃতি নতুন করে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে দেশের ও প্রবাসের বাঙালিদেরকে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ সদর দপ্তরের অদূরে উন্মোচন করা হলো ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য। অস্থায়ী এই ভাস্কর্যের মাসব্যাপী প্রদর্শনী বাঙালির মহান ভাষা আন্দোলন সম্পর্কে ভিনদেশীদেরও জানার সুযোগ করে দেবে বলে মনে করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল। প্রবাসী বাংলাদেশিরা নতুন করে 21-এর চেতনাকে ধারণ করার একটি সুযোগ পাবেন এবং এই দিনটিতে আমাদের ছেলেরা যে স্যাক্রিফাইস করেছে তাদের যে অবদান সেটি বিশ্ববাসী জানতে পারবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিকে বাঙালি জাতির অনন্য অর্জন বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আমরা আসলে গর্বিত আজকে এই আগামী একটি মাস এই ভাস্কর্যটি এখানে থাকবে এবং যারাই এই জায়গা দিয়ে যাবে তারা একটু কৌতূহল বশত হয়তো জানতে চাবে এবং তখনই তারা বুঝবে যে বাংলাদেশের এবং বাঙালির যে অর্জন এবং যারা বিশ্বকে যে একটা দিন দিয়েছে সেই সম্পর্কে তারা আরো জানতে পারবে। মাতৃভাষার গুরুত্ব ও অধিকার আদায়ের প্রতীক এই ভাস্কর্যটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রবাসীদের সহযোগিতায় নিউ ইয়র্কের বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত ভাস্কর্যটি নিউ ইয়র্কে প্রদর্শিত হবে ফেব্রুয়ারি মাস জুড়ে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তাইওয়ানের চিয়াই কাউন্টিতে তৈরি করা হচ্ছে জুতার আকৃতির একটি চার্চ। সেখানকার কর্তৃপক্ষের আশা এর মাধ্যমে আরো বেশি পর্যটক আসবে দেশটিতে বেড়াতে। এর মধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল আর উৎসাহের জন্ম দিয়েছে চার্চটি। দেখতে মেয়েদের বিশাল আকৃতির একটি হাই হিল জুতোর মতো হলেও আসলে এটি একটি চার্চ। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চিয়াই কাউন্টির বুদাই শহরে তৈরি হচ্ছে এই অদ্ভুত দর্শন স্থাপনা। পুরো স্থাপনাটি তৈরি করা হয়েছে নীল রঙের ভারী কাঁচ দিয়ে। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এই চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়। এর পাশেই রয়েছে প্রাচীন একটি প্যাগোডা। ইতোমধ্যে চার্চ তৈরির কাজ শেষ হয়ে গেলেও বাকি রয়ে গেছে এর চারপাশের সৌন্দর্য বর্ধনের কাজ। স্থানীয় পর্যটন কর্মকর্তা টালিয়া প্যান জানান, এই চার্চ নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না, তবে বিয়ের অনুষ্ঠানের কাজে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। 1960 সালে খাবার পানির তীব্র সংকটের কারণে এই এলাকার মানুষেরা কুয়া থেকে পানি খেয়ে জীবন বাঁচান, কিন্তু এর ফলে অনেকেই বিষাক্ত আর্সেনিক দ্বারা আক্রান্ত হয়। অসংখ্য নারী পুরুষের পায়ে ব্ল্যাকফুট রোগ দেখা দেয়। পরে আরোগ্য লাভ করতে অনেক নারীরই দুপা কেটে ফেলতে হয়। যারা সারা জীবন অবিবাহিত দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ, যেখানে নতুন জুটিরা এসে বিয়ে করবে। এরই মধ্যে নির্মাণাধীন চার্চটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মধ্যে। কেউ কেউ চার্চের সামনে দাঁড়িয়ে সেলফিও তুলছেন। আমি আমার বন্ধুদের কাছে প্রথমে চার্চের কথা শুনি, তারপর আর সময় নষ্ট করিনি, সোজা চলে এসেছি এখানে। এটা সত্যি দারুণ দেখতে। 16 মিটার উঁচু গির্জাটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় $4,75,000 মার্কিন। আগামী 8 ফেব্রুয়ারি আসন্ন চীনা নববর্ষের সময় এই হাই হিল চার্চ উদ্বোধন করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়া সরকার ও বিরোধী প্রতিনিধিদের পাল্টাপাল্টি অবস্থানে ভেস্তে যেতে বসেছে জেনেভা শান্তি আলোচনা। আলেপ্পোয় আসাদ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত। স্যাটেলাইট উৎক্ষেপণের নামে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার। নতুন করে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের নবনির্বাচিত সংসদ সদস্যদের ভোটে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হলেন সুচির ঘনিষ্ঠজন ম্যান উইন। প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব নাকচ এনএলডি নেতা উতিনের। এবং এবার এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রের দৈহিক সংসর্গে একজন জিকায় আক্রান্ত। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।